আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের ৬ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে রেডি হয়ে টেবিলে বসলাম। আম্মুও দেখি পুলিশের পোশাক পরে টেবিলে বসলো। আমি বললাম, আম্মু তুমি এখানে, তাহলে নাস্তা দিবে কে? প্রতিদিন খাবার তৈরি করে আমার আম্মু, এজন্যই বললাম। মাহি বলল, ভাইয়া আজকে থেকে সবকিছু আমি নিজে করব। আসলে আম্মুকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর না, এখন আম্মু শুধু বসে বসে খাবে। বাবা বলল, মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেল বুঝি। আমি বললাম, বাবা, তাই তো দেখছি। আম্মু বলল, আজকে কোথাও যাবি নাকি বাবা? আমি বললাম, এই তো আম্মু, একটু কলেজে যাব, অনেকদিন যাওয়া হয় না। আম্মু বলল, আচ্ছা তাহলে তোরে আমি নামিয়ে দিয়ে আসবো কেমন? আমি বললাম, না আম্মু, আমি একাই যেতে পারবো, তোমার সাথে আমার একটা কথা ছিল। আম্মু বলল, বাবা বলে ফেল। আমি বললাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুলিশে ঢুকিয়ে দাও, আর আমি তোমাকে চাকরি করতে দিব না। বাবা বলল, সত্যি করে বলতো তোর কি হয়েছে? গ্রাম থেকে আসার পর তুই কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছিস। আমি বললাম, বাবা এমন কিছুই না, আম্মুর বয়স হয়েছে, তাই আম্মুকে আর কষ্ট দিতে চাই না। আম্মু বলল, তোর কথা শুনে খুশি হলাম, আমি তো কয়েকদিন পর এমনিই রিটায়ার্ড হয়ে যাব, তবে তোর চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আমি তোর ব্যবস্থা করব। আমি বললাম, ধন্যবাদ আম্মু। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম। বাসা থেকে বাহির হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ চলে এসেছি, হঠাৎ ফাহিমের বোনকে দেখতে পারলাম। সে আমার বিপরীত দিকে যাচ্ছে। ফাহিমের পরিবারের কাউকে দেখার ইচ্ছা হয় না এখন আমার। কেমন জানি একটা ঘৃণা জন্মে গেছে আমার ভেতরে, তবে ওর জন্য হিসাবটা তুলে রেখেছি। একদিন আমি আমার বোনকে ধর্ষণ করার হিসাব নিজের হাতে নিব। ফাহিমের বোনকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তাই হয়েছে। হঠাৎ পেছন থেকে শুনলাম, আরে ভাইয়া দাঁড়ান। আমি বললাম, আরে ছোট বোন যে, ভালো আছো নাকি? ওর সাথে কয়েকটা মেয়ে আছে, মনে হয় ওর বান্ধবী। ফাহিমের বোন বলল, ভাইয়া আপনি আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছিলেন কেন? আমি বললাম, কই, আমি তো তোমাকে দেখতেই পাই নাই, আর দেখলে কি দাঁড়াতাম না? ফাহিমের বোন বলল, থাক থাক, আর মিথ্যা বলতে হবে না, এখন তো আমরা পর হয়ে গেছি। আমি বললাম, আরে না, কি যে বলো তুমি। আচ্ছা এখন বলো তুমি কেমন আছো? ফাহিমের বোন বলল, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনার খবর কি? আমি বললাম, এই তো কোনো রকম। ফাহিমের বোন বলল, আপনার মতো নিচু মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে, তবে সম্মানের খাতিরে ভাইয়া বলি শুধু। আমি বললাম, কি সব বলছো তুমি এদের সামনে, মাথা খারাপ হয়েছে? আর আমি নিচু মানে? ফাহিমের বোন বলল, যে নিজের বোনকে ধর্ষণ করতে পারে সে আবার সম্মানী ব্যক্তি কিভাবে হয়? ওর এক বান্ধবী বলল, ওর বোনকে ধর্ষণ করেছে, ছি, ওর সাথে তো কথা বলাই উচিত না ওকে তো। আমি বললাম, কি বলছো, তোমার মাথা ঠিক আছে? ফাহিমের বোন বলল, আপনি আসলে একটা বাজে লোক। আমার ভাইয়া আপনার বোনকে বাঁচাতে চেয়েছিল, আর ভাইয়াকে আপনি বেঁধে রেখে আপনার বোনকে আপনি ধর্ষণ করেছেন। ভাইয়া এসব বলে দিবে দেখে ওকে আপনি বন্দি করে যে শাস্তি দিয়েছেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার শরীর রাগে কাঁপছে, তবে ওকে কিছু করা যাবে না, এটা পাবলিক প্লেস, সবাই তাকিয়ে দেখছে। তাই রাগকে কন্ট্রোল করে বললাম, তোমার ভাইয়ের মতো মানুষের জন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে, আর আমাকে জঘন্য বলছো তাই না? তোমার ভাইকে বলিও যদি এক বাপের ঘরের জন্ম হয়ে থাকে সত্যি কথা বলতে, আর তোমার ভাই যে আমার হাত থেকে বেঁচে যাবে এটা কখনো ভাবিও না। ফাহিমের বোন বলল, তোর মুখ থেকে এই কথাগুলো কিভাবে বের হয় শালা লুচ্চা? আবার আমার ভাইকে নিয়ে কথা বলিস, তোর তো সাহস কম না? হঠাৎ কোথায় থেকে মাহি ওর বান্ধবীদের নিয়ে আসলো, হাতে হকি স্টিকও আছে ওদের। মাহি বলল, কি করবি তুই আমার ভাইয়ের? আমি বললাম, আরে মাহি তুই এখানে কখন এলি? মাহি বলল, আমি দূর থেকে দেখেই চলে এসেছি। ফাহিমের বোন বলল, বাবা, ভাই বোনের তো ভালোই মিল আছে, এরপরেও হয় নাকি এক ছাদের নিচে? হাত থেকে ব্যাগটা ফেলে রাগে ফাহিমের বোনকে একটা লাথি মারলাম, সাথে সাথে 3-4 হাত দূরে গিয়ে পড়ল। আমি বললাম, মুখ সামলে কথা বলবি, না হলে এখানে টুকরো টুকরো করে রেখে দিব। পেটে হাত দিয়ে ওর বান্ধবীদের সাহায্যে উঠে আমাকে বলল, তোকে আমি দেখে নিব, তুই আমার বাবাকে চিনিস না। মাহি বলল, কাঁচামরিচ যেভাবে চিবিয়ে খায় না ওভাবে তোকে খেয়ে ফেলবো, তুই আমাকে চিনিস না। ফাহিমের বোন বলল, তোকে তো আমি ছাড়বো না। মাহি বলল, আরে যা যা, তোর মতো 8-10টা মেয়ে আমার কিছু করতে পারবে না। ফাহিমের বোন বলল, মনে রাখিস, এক মেঘে আকাশ ঢাকা পড়ে না, আরো কত সময় আছে? আমি বললাম, এই সময় গিয়ে তোর ভাইয়ের কাছে দেখা, তাহলে ঠিক হবে। আর তুই আমাকে কি সময় দেখাবি, যেখানে আমি নিজেই সময় মেনটেন করে চলি? ফাহিমের বোন বলল, তুই আমার পেটের মাঝে লাথি দিলি, কাজটা একদম ঠিক করিস নাই, সকালে উঠে দেখিস তোর এই পা থাকে নাকি। মাহি বলল, কি করবি তুই? আচ্ছা যা, আমরাও দেখতে চাই তুই কি করতে পারিস। ওরা চলে যাচ্ছে, তবে ওকে লাথিটা একটু জোরেই মেরেছি, লাথি মারায় ওর নাক দিয়ে রক্ত বের হচ্ছে।
মাহি বলল, ভাইয়া আমি সত্যি খুব খুশি। এই প্রথমবারের মতো আমি তোর রাগ দেখতে পাচ্ছি। আম্মু দেখতে পারলে আজকে অনেক খুশি হতো জানিস। আমি বললাম, প্লিজ মাহি, আম্মুকে কিছু বলিস না। আর আজকে হঠাৎ করে আমার কেন এমন হলো বুঝলাম না। মাহি বলল, আচ্ছা আম্মুকে বলবো না। এই তোরা মিতুকে ফোন লাগা, ওর বান্ধবীদের উদ্দেশ্য করে বলল। আমি বললাম, দেখ যা হয়েছে ভুলে যা, আমিও ঝগড়া করতে চাই না, কিন্তু ও যেই কথা বলল হঠাৎ রাগ উঠে গেছে। মাহি বলল, না ভাইয়া, ও যে একটা কিছু করবে সেটা আমিও ওকে দেখে বুঝতে পেরেছি। ওরা একই সাপের ছেলে মেয়ে, ছোবল তো দিবেই। আমি বললাম, ধুর, আজকে আর কলেজে যাব না, মুডটাই নষ্ট হয়ে গেল। মাহি বলল, আরে ভাইয়া যাবি না কেন? তুই এত কিছু চিন্তা করিস না, আমি সব সামলে নিব। আমি বললাম, আচ্ছা তাহলে এখন বাসায় যা, আর বাহিরে ঘোরাঘুরি করিস না। মাহি বলল, আচ্ছা ভাইয়া। মাহি চলে যাওয়ার পর আবার হেঁটে হেঁটে কলেজে যেতে লাগলাম। আর চিন্তা করছি মাহিকে খারাপ পথে আর যেতে দেওয়া যাবে না, খুব শীঘ্রই ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কলেজে যাওয়ার পর সবাই আমার দিকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকম একটা ক্লাস শেষ করলাম, কিন্তু সবাইকে বের করে দিয়ে ম্যাম আমার কাছে আসলো। উনি আমাকে খুব ভালো করেই জানে এবং খুব আদর করে। তিনি আমার আম্মুর সাথে একটু পরিচিত। ম্যাম বলল, রনি, এতদিন কোথায় ছিলে তুমি? কলেজে আসো নাই যে এতদিন? আমি বললাম, একটু পারিবারিক সমস্যায় ছিলাম ম্যাম। ম্যাম বলল, অনেকেই এই কলেজে তোমার নামে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ। এখন আমার কাছে সত্যি বিষয়টা বলো। আমি বললাম, এটা খুব লজ্জাজনক বিষয় ম্যাম, মনে হলে মরে যেতে ইচ্ছা করে। ম্যাম বলল, কি হয়েছে বলো তো? আমি বললাম, আসলে ম্যাম। এরপরে ম্যামকে সব বললাম ফাহিমের বিষয়ে। ম্যাম বলল, শুনো রনি, এতটা ভালো হয়ে এই পৃথিবীতে বসবাস করা যায় না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ, তবে কখনোই মানুষকে এত সহজে বিশ্বাস করতে নেই। যাই হোক, তুমি এখন ওকে কি এমনিই ছেড়ে দিবে? আমি বললাম, আপনি জানেন তো আমার আম্মু কতটা রাগী। ম্যাম বলল, বুঝে গেছি, আর বলতে হবে না, একদিন সময় করে আমার বাড়িতে এসো। আমি বললাম, জি ম্যাম, অবশ্যই, আর আপনিও একদিন আমাদের বাড়িতে যাবেন। ম্যাম বলল, যাব, যখন তোমার বিয়ে হবে তখন যাব। আমি বললাম, আরে ম্যাম, কি যে বলেন না আপনি। ম্যাম বললেন, এখন বাড়িতে চলে যাও, না হলে অনেকেই তোমাকে উল্টাপাল্টা কথা বলে খেপাবে। আমি বললাম, এসব কথা কলেজে কে ছড়িয়ে দিল ম্যাম? ম্যাম বলল, কে আর? ফাহিমের বোন, ওকে আমি খুব ভালো মনে করতাম। আমি বললাম, ওর আর কি দোষ? ফাহিম ওকে উল্টাপাল্টা বুঝিয়ে দিয়েছে, আর আজকে ওর পেটের মাঝে রাগে একটা লাথি মেরে দিয়েছি। ম্যাম বলল, কি? আমি বললাম, তো কি করব ম্যাম, আমার বোনের নামে উল্টাপাল্টা বলে, রাগেরও তো একটা সীমা থাকে বলেন। ম্যাম ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল, নাও, এটা খেয়ে মাথা ঠান্ডা করো। আমি বললাম, আমি কি এখনো বাচ্চা? আমি বললাম, ম্যাম আমি কি এখনো বাচ্চা যে এসব খাবো? ম্যাম বলল, তুমি এখনো আমার কাছে বাচ্চা, বুঝলা? আমি ম্যামের হাত থেকে চকলেটটা নিয়ে ম্যামকে বললাম, ম্যাম আমি কি আপনার কপালে একটা চুমু দিতে পারি? ম্যাম একটা হাসি দিয়ে কপালটা বাড়িয়ে দিল। আমি একটা চুমু দিয়ে বললাম, ম্যাম আপনি সত্যি অনেক ভালো। ম্যাম বললেন, তোমার মার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, উনি সব সময় আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করে। আচ্ছা আমি যাই, অন্য ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি বললাম, আমার জন্য দোয়া করবেন ম্যাম। ম্যাম বলল, অবশ্যই বাবা, তোমাকে বলতে হবে না। ম্যাম চলে যাওয়ার পর আমিও বাসায় চলে গেলাম। সত্যি উনি আমাকে খুব ভালোবাসে, তবে কলেজে শুধু ওনার সাথে আমার একটু ভালো সম্পর্ক। শুনেছি ওনার নাকি একটা ছেলে আর একটা মেয়ে আছে। একদিন যাব সময় করে। বিকালে আম্মু বাসায় আসলো। টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু আমার কিছু টাকার দরকার ছিল। এটা বলতেই মা, বাবা, মাহি সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি কোনো ভুল করে ফেলেছি? সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আম্মু বলল, যে ছেলেকে আমি নিজে টাকা দিলেও নিতে চায় না, বলে আমার কাছে টাকা আছে, আজকে নাকি তার আবার টাকার দরকার। আমি বললাম, তোমরা আমাকে নিয়ে মজা করো, যাও, টাকা লাগবে না। মাহি বলল, আজকে হঠাৎ তোর কি হয়েছে? আমি বললাম, তুই তো জানিস আমার ফোনটা হারিয়ে গেছে, আর কিছু জরুরি প্রয়োজন আছে, তাই আমার কিছু টাকার দরকার। আম্মু একটা চেক লিখে আমার হাতে দিয়ে বলল, নে বাবা, তোর যত টাকা দরকার খরচ কর। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ আম্মু। রাতেই রেডি হয়ে বাজারে চলে গেলাম। প্রথমেই একটা ফোন নিলাম, 2টা চাইনিজ কুড়াল আর একটা পিস্তল। এগুলো এখন আমার লাগবে, কারণ শত্রু তো আর আমার অভাব নেই। সকাল বাজে তখন হয়তো 10টার মতো। বসে বসে টিভি দেখছি, হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে বলল, কি রে রনি, কেমন যাচ্ছে তোর দিনকাল প্রিয় বন্ধু? আমি বললাম, আরে বেঈমান বন্ধু ফাহিম যে, এই তো অনেকটা ভালোই, তুই যেমন রেখেছিস। ফাহিম বলল, তোর সাথে আবার দেখা হবে, এটা আমি ভাবতেও পারি নাই। আমি বললাম, কিন্তু তোর মতো পশুর সাথে আমার যে দেখা করার ইচ্ছে নেই। ফাহিম বলল, ইচ্ছা নাই তো কি হয়েছে, তুই তো না এসে পারবি না এখানে। আমি বললাম, কুকুর কি আবার নতুন শিকার করেছে নাকি? আবার মনে হচ্ছে ঘুম থেকে জেগে উঠেছে। ফাহিম বলল, বলতে পারিস সেরকম কিছু, তবে আজকে যে তোর জন্য বড় একটা তুফান হবে এটা তুই নিশ্চিত থাক। আমি বললাম, তোর
তোর কথা শোনার মতো আমার কাছে সময় নাই। কি জন্য ফোন করেছিস তাই বল। ফাহিম বলল, আরে আরে এত অস্থির হলে হবে? সেই তোর বোনকে খেয়ে মনে হচ্ছিল যেন তোদের কাছে বন্দী হয়ে গেছি। আজকে আবার নতুন করে সবকিছু সাজিয়ে নিব। আমি বললাম, তোরে যদি হাতের কাছে পেতাম তাহলে সত্যি সত্যি খুন করতাম। ফাহিম বলল, সেই রাগ তো তোর নেই, তোর সামনে যদি তোর মাকেও। আমি সাথে সাথে বললাম, কুত্তার বাচ্চা, আর একটা কথা বললে তোর শরীর থেকে মাথা কেটে আলাদা করে দিব। ফাহিম বলল, তোর কথা শুনে খুব হাসি পেল। এগুলো শুধু তোর মুখেই ভালো মানায়, তবে বাস্তবে সেটা আমি করিয়ে দেখাবো। একটা ঠিকানা মেসেজ করছি, যত দ্রুত সম্ভব চলে আয়। আমি বললাম, তোর কথা শোনার মতো আমার কাছে সময় নাই, তুই আমার সামনে পড়বি না কোনোদিন, না হলে সত্যি সত্যি তোকে মেরে ফেলবো। ওপাশ থেকে কেউ বলল, ভাইয়া ফোনটা আমার কাছে দে তো, মনে হয় ফাহিমের বোনও আছে ওর সামনে। ফাহিমের বোন বলল, কি রে, আমাকে লাথি দিয়ে তুই বেঁচে যাবি ভাবলি কি করে? সময় থাকতে চলে আয়। আমি বললাম, ভাই বোন তো দেখি একই, ওই যে বলে না, কুকুরের বাচ্চা তো কুকুরই হয়, তোদের অবস্থা সেই রকম। ফাহিমের বোন বলল, আজকাল তুই অনেক কথা শিখে ফেলেছিস, যদি তোর বোন আর চাচাতো বোনকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি আমাদের দেওয়া ঠিকানায় চলে আয়। বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, অনেক বড় ভুল করেছিস তোরা ওদের আটকিয়ে। ফাহিমের বোন বলল, তোর বকবক শোনার ইচ্ছা নেই আমার, তাড়াতাড়ি চলে আয়, না হলে ভাইয়া কিন্তু শার্ট খুলে রেডি আছে। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আমার পুরো শরীর জ্বলছে। সেই দিনের মতো ভুল আর করা যাবে না। বিছানার নিচ থেকে শুধু একটা চাইনিজ কুড়াল নিলাম। ফাহিমের দেওয়া ঠিকানায় 10 মিনিটের মধ্যেই চলে গেলাম। ভেতরে ঢুকতেই ফাহিমের বোন লাঠি দিয়ে পায়ে একটা আঘাত করলো। ফাহিমের বোন বলল, আজকে তুই এই পা নিয়ে আর বাড়ি পর্যন্ত যেতে পারবি না। আমি বললাম, সেটা তো সময় বলে দিবে, এখন বল ওরা কোথায়? ফাহিমের বোন বলল, এত পাগল হলি কেন? ভাইয়া তোর জন্য অপেক্ষা করছে, যা ভেতরে গিয়ে দেখ, আর আমি তোর হিসাব পরে করব। আমি তাড়াতাড়ি ভেতরে গেলাম। দেখি আমার বোনকে চেয়ারে বেঁধে রেখেছে আর মিতুকে বিছানায় বেঁধে রেখেছে। ফাহিম বলল, এত তাড়াতাড়ি চলে আসবি আমি ভাবতেও পারি নাই। যাক, তুই বহুত চালু আসত। আমি বললাম, এদের ছেড়ে দে যদি তোর ভালো চাস। ফাহিম বলল, চিন্তা করিস না, আজকে তোর হাত পা আর বেঁধে রাখবো না। যদি তুই আমার সাথে পার্টিতে অংশগ্রহণ করতে চাস আমি না করব না, সুবর্ণ একটা সুযোগ তোর জন্য। আমি বললাম, ওকে ছেড়ে দে ফাহিম, আমি নতুন করে তোর সাথে ঝগড়া করতে চাই না। ফাহিম বলল, তোর বোনকেই যেখানে ছাড়ি নাই ওকে ছাড়বো সেটার তো প্রশ্নই আসে না, ওর নাকি খুব তেজ, আজকে সব মিটিয়ে দিব। আমি বললাম, আম্মুর দেওয়া শাস্তি দেখি খুব সহজেই ভুলে গেলি। ফাহিম বলল, এখন উনি আমার কিছুই করতে পারবে না, সব নিয়ে এখন মাঠে নেমেছি, এখন শুধু আমি খেলা খেলবো, তোরা দুই ভাই বোন তাকিয়ে তাকিয়ে দেখ। ফাহিম শার্ট খুলতে খুলতে বলল, কি রে, আমাকে আটকাবি না? মিতু আর মাহির মুখে টেপ দিয়ে আটকানো, তাই ওরা কথা বলতে পারছে না। আমি বললাম, শেষবারের মতো তোকে একটা সুযোগ দিলাম, চিন্তা করে দেখ, তোর মতোই হিংস্র প্রাণী কিন্তু আমিও হয়ে যেতে পারি হঠাৎ করে। ফাহিম বলল, তোর কথা শোনার ইচ্ছা নাই আমার, তবে তোর কথা শুনে ভালোই মজা পেলাম। আমার মতো হিংস্র প্রাণী হতে গেলে দম লাগে, যেটা তোর নেই। আমি বললাম, শেষ একটা কথা রাখ, আমি একটু তোর সাথে আলাদা করে কথা বলতে চাই, ওই রুমে চল। ফাহিম বলল, ভাগ নিতে চাস বুঝি? ওদের সামনে এই কথা বলতে লজ্জা হচ্ছে, তুই তো আমার আগের বোকা বন্ধু। আচ্ছা চল, তোর কথা ফেলা যাবে না। ফাহিমকে নিয়ে অন্য রুমে গেলাম। আমি বললাম, তোর বোন কই? ওকে তো দেখতে পারতেছি না। ফাহিম বলল, কেন রে, তোর তো নজর ভালো লাগছে না, বাঁচতে চাইলে আর এই কথা বলবি না। আমি বললাম, তোর বোন বোন হয়, আর আমার বোন তাহলে আমার কি হয়? বলে একটা সিগারেট ধরিয়ে টান দিলাম। ফাহিম আমাকে সিগারেট খেতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ফাহিমের মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, কি দেখিস অমন করে? ফাহিম বলল, তোর তো সাহস কম না, আমার মুখে ধোঁয়া ছাড়িস। পেছন থেকে কুড়ালটা নিয়ে ফাহিমের হাতে বসালাম। চাইনিজ কুড়াল কতটা ধারালো তা তো আপনারা জানেন। সাথে সাথেই হাতটা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। ফাহিমের চিৎকারে পুরো রুম কেঁপে উঠল। আমি বললাম, সাহসের কি দেখলি? এই বলে অন্য হাতেও বসিয়ে দিলাম। এখন আর ফাহিম কোনো কথা বলছে না, ও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি বললাম, যখন একটা মেয়েকে ধর্ষণ করিস তখন তার অবস্থা কেমন হয় জানিস? তোর মতোই ছটফট করে বাঁচার জন্য। একটা মেয়ে পুরুষের শক্তির কাছে হার মেনে পঙ্গুর মতো হয়ে যায়, ঠিক তোর মতোই। আম্মু তোকে যে সাজা দিয়েছে তাতে তুই বেঁচে গেছিস, কিন্তু যে অবস্থা আমি আজকে তোর করলাম না, একজন কাপুরুষ পঙ্গু মানুষের মতো বেঁচে থাকবি। ফাহিম বলল, তোরে তো আমি কুড়ালটা মুখের কাছে নিয়ে বললাম, যদি বেশি কিছু বলিস এই মুখটাও থাকবে না। আর তোর এই অবস্থা কে করলো? যদি বাহিরে কাউকে বলিস আর বাঁচতে পারবি না, একদম জায়গায় মেরে দিব। পরে থাকা একটা কাগজ দিয়ে ওর দুইটা হাত নিয়ে ওর শরীরে পেঁচিয়ে দিলাম, আর সাদা কাগজে সুন্দর করে লিখলাম 24-13 ধর্ষণের একটু শাস্তি দিলাম। আমি বললাম, সাবধান, মুখ কখনো খুলবি না, মনে থাকবে? আমি আবার আগের রুমে চলে গেলাম। মাহির হাত পায়ের বাঁধনগুলো খুলতে খুলতে বললাম, মাহি ওখানে? এইটুকু বলেই হুদাই অজ্ঞান হবার ভাব ধরলাম, যাতে ওরা আমাকে সন্দেহ করতে না পারে। মাহি বলল, ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া কথা বল, আমি শুয়ে শুয়ে সব শুনছি।
মাহি গিয়ে মিতুকে মুক্ত করে দিল। মাহি বলল, দেখ না মিতু, ভাইয়ার কি হয়েছে। ওর রুম থেকে এসেই অজ্ঞান হয়ে পড়ে গেল। মিতু বলল, কিন্তু ফাহিমকে তো আর দেখতে পারতেছি না, ওই রুমে চল তো। একটু পর মিতু এসে বলল, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে আমরা বিপদে পড়ে যাব। মাহি বলল, কিন্তু ওর হাত এভাবে কে কাটলো? মিতু বলল, এসব কথা পরে হবে, আগে তোর ভাইকে ধরে গাড়িতে তোল, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। আমাকে ধরে ওরা গাড়িতে তুলল। মাহি বলল, দেখ ভাইয়ার কিছু হবে না তো আবার? আমার কেমন জানি ভয় লাগছে। মিতু বলল, এত কিছু হবে না, মাত্র অজ্ঞান হয়েছে কিছু সময় ধরে, এখন আমরা আর বিপদে পড়ব না, না হলে তোর মা প্রশ্ন করতে করতে শেষ করে দিত। মাহি বলল, ভাইয়ার দিকে তাকিয়ে দেখ, কি নিষ্পাপ চেহারা, যে কিনা মানুষের সাথে সবসময় নিচু গলায় কথা বলে, সে কিভাবে এই কাজটা করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মিতু বলল, আমারও একই কথা, তাহলে কি ওর বোন ওকে? মাহি বলল, যাই বলিস না কেন, ভাইয়ের প্রতি বোনের দরদ সবসময় থাকবে, যদিও সে অপরাধী হয়। মিতু বলল, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার মাথায় আসছে না ওকে কে বা কারা এমন অবস্থা করলো। মাহি বলল, পাশে দেখ, বোতলে পানি আছে, ভাইয়ার মুখে পানি মার। আমার মুখে পানি পড়তেই আমি অযথা আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম। আমি বললাম, আমি এখন কোথায়? মিতু বলল, চিন্তা করা লাগবে না, আমরা তোকে নিয়ে আসছি। আমি একটু ভয়ের ভাব ধরলাম। মাহি বলল, আচ্ছা ভাইয়া বলতো, তুই যাওয়ার পর ফাহিমের কি হয়েছিল? আমি বললাম, আমি যখন ওর কাছে যাই তখন ফাহিমের বোন আমাকে ডেকে ভেতরে নিয়ে যায় আর আমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি তোদের কারণে চুপচাপ সব সহ্য করতে লাগলাম, কিন্তু হঠাৎ একটা চিৎকার শুনে বের হয়ে দেখি ফাহিমের এই অবস্থা। ওর বোন তো এই অবস্থা দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে, যদি ওরও একই অবস্থা করে। মিতু বলল, তাহলে এই আড়ালে লুকিয়ে থাকা মানুষটা কে হতে পারে? মাহি বলল, একটা সংখ্যা খেয়াল করেছিস, 24-13, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে? আমি বললাম, হয়তোবা এটা ওর একটা নাম, আমার মনে হয় এটাই। আচ্ছা, আমরা এসব কেন অযথা চিন্তা করছি? বাদ দে, যা হয়েছে ভালোই হয়েছে, ও তো ওর শাস্তি পেয়েছে, এটার দরকার ছিল। মাহি বলল, কিন্তু? আমি বললাম, ধুর বাদ দে তো। আমরা সবাই বাসায় চলে গেলাম। পেছন থেকে কুড়ালটা বের করতেই দেখি রক্ত মাখামাখি হয়ে আছে। তাড়াতাড়ি পরিষ্কার করে আগের জায়গায় রেখে দিলাম আর আমি গোসল করে নিলাম, যাতে কেউ সন্দেহ করতে না পারে। রাতে টিভিতে ফাহিমকে কে মারলো তারই নিউজ দিল। আমি বললাম, আম্মু এসব কে করলো, কিছু বলতে পারো? আম্মু বলল, যে করেছে ভালোই করেছে, আমাকে এর দায়িত্ব নিতে বলেছিল। আমি বলেছি আমি এখন অসুস্থ, তাই একদিন ছুটি নিলাম। আমি বললাম, ভালো করেছো আম্মু। মাহি, এই মাহি। মাহি বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, শোন, আমি একটা কথা বলি। আমার ছোটবেলার এক বন্ধু, ছেলেটা খুব ভালো, আগামী শুক্রবারে ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবে তোকে দেখতে। আজকের ঘটনা দেখে আমি অনেক ভয় পেয়েছি, বিশেষ করে মাহিকে নিয়ে, তাই আমি আর আমার বোনকে বিপদে ফেলতে চাই না। মাহি বলল, ভাইয়া তুই কি পাগল হলি? আমি কতবার তোকে বলেছি আমি এসব বিয়ে টিয়ে কিছুই করব না, আর আমাকে এসব কথা বলিস না। আমি বললাম, আম্মু দেখো তোমার মেয়ে কি বলে। আম্মু বলল, নিজের মত নিজেকে নিতে দে, আমি তোদের এত জোর দিব না কখনোই। আমি বললাম, মাহি আমি যা বলেছি তাই হবে, আমি চাই না তুই খারাপ পথে চলে যা। মাহি বলল, আমি বলেছি তো আমি বিয়ে করব না, আর আমার সবকিছু শেষ হয়ে গেছে, তাই আমি কাউকে নিয়ে আর স্বপ্ন দেখতে চাই না। আমি বললাম, তোর বয়সই বা কত হয়েছে? মাহি বলল, আমি বলেছি তো আমি এসবের ধারে কাছেও যেতে চাই না। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, আমি একবার যা বলেছি তাই হবে, এখানে বাড়তি কোনো কথা তোর কাছ থেকে আমি শুনতে চেয়েছি? মাহি মন খারাপ করে রুমে চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কেন মেয়েটাকে এত জোর করছিস? এসব বাদ দে, ওকে ওর মতোই চলতে দে। বাবা বলল, রনি, আমিও চাই ওকে বিয়ে দিতে, ও দিনে দিনে অন্য পথে চলে যাচ্ছে। আম্মু বলল, দেখো আমি ওর মা, ওর মনের কথা বুঝি, তুই বলে দেখ যদি রাজি হয়। আমি বললাম, বুঝলাম, তাই বলে তুমি কিছু বলবা না? আমি মাহির রুমে গিয়ে দেখি ও বালিশ মুখে গুজে কান্না করছে। সত্যি ওকে আমি কোনোদিন বকা দেই নাই। আচ্ছা, আজকে আমার কি হয়েছে হঠাৎ করে? আমি মাহির হাতটা ধরতেই মাহি বলল, তুই আমাকে ছুবি না, যা তুই এখান থেকে। আমি বললাম, দেখ মাহি, আমি তোর একমাত্র ভাই, আমারও তো অন্যদের মতো মামা ডাক শুনতে ইচ্ছে হয়। এটা বলতেই মাহি লজ্জা পেল বুঝতে পারছি। ও কান্না বন্ধ করে বলল, এই তুই এখান থেকে চলে যা। আমি বললাম, আমি তোকে সুখে দেখতে চাই, অন্যদের মতোই তুইও সুখে শান্তিতে সংসার কর, আমি শুধু এইটুকুই দেখতে চাই। আমি কি এই স্বপ্নটাও দেখতে পারি না বল? মাহি কান্না করতে করতে বলল, ভাইয়া সুখের স্বপ্ন তো আমিও দেখি, কিন্তু আমার যে সবকিছু শেষ হয়ে গেছে। আমি বললাম, এসব ভুলে যা, আর ছেলে খুব ভালো, আমি সব বুঝিয়ে নিব, এটা আমি তোর মাথা ছুঁয়ে বলছি। সারা জীবন এই বিষয় নিয়ে তোর সাথে ও কোনো কথাই বলবে না,
আমাকে তুই বিশ্বাস করতে পারিস। মাহি বলল, সত্যি তো? আমি বললাম, 3 সত্যি, তুই শুধু একটু রাজি হয়ে যা। মাহি বলল, আচ্ছা যা আসতে বল, আগে দেখি। আমি বললাম, এই তো আমার লক্ষ্মী বোন। মাহি বলল, কিন্তু ছেলে যদি আমার পছন্দ না হয়? আমি বললাম, 100-তে 100 তোর পছন্দ হবে, তুই চিন্তা করিস না। এখন বাহিরে চল, মা বাবা তোর জন্য অপেক্ষা করছে। মাহি বলল, আমি পারবো না, তুই গিয়ে তাদের বল। আমি বললাম, আচ্ছা। বাহিরে গিয়ে দেখি আম্মুর মুখে কেমন জানি একটা টেনশনের ছাপ দেখা যাচ্ছে। আমি বললাম, কি হয়েছে আম্মু? আম্মু বলল, তেমন কিছু না। আমি বললাম, আচ্ছা শোনো, মাহি বিয়ে করতে রাজি আছে। আম্মু বলল, সত্যি? আমি বললাম, তাহলে আমি কি আর তোমাকে মিথ্যে বলছি? আম্মু বলল, যাক, তাহলে একটা টেনশন দূর হলো। মেয়েটাকে কিছু বলতেও পারি না। আমি বললাম, তা বলবে কেন? আদরের মেয়ে তোমার। বাবা বলল, আচ্ছা আমি যাই, আমার একটু কাজ আছে। এই বলে বাবা চলে গেল। আম্মু বলল, রনি শোন। আমি বললাম, বলো। আম্মু বলল, আগামীকাল থেকে তোর জয়েন। আমি বললাম, এত তাড়াতাড়ি কিভাবে কি করলা? আম্মু বলল, কি মনে হয় তোর আম্মুকে? পুলিশ হলে কি হবে, সব রকম পাওয়ার আছে আমার কাছে। আমি বললাম, দেখে তো এমন মনে হয় না। আম্মু বলল, মজা করিস আমার সাথে? আমি বললাম, কই মজা করলাম আম্মু, আচ্ছা বাদ দাও, এখন ঘুমাতে হবে, গুড নাইট। আম্মু বলল, যা, আর সকাল থেকেই তোর জয়েন। আমি বললাম, আম্মু আমি বলি কি, মাহিকে ছেলে দেখে যাওয়ার পর জয়েন করলে হয় না? আম্মু বলল, আচ্ছা যা, সমস্যা নেই। আর আমি কালকে এমনিই ছুটি নিয়েছি। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। মাহিকে দেখে পছন্দ করে গেছে, সামনে মাসে ওর বিয়ে। যাক, একটা টেনশন তো মুক্ত হলো। রাতে রুমে বসে আছি, হঠাৎ মাহি এসে বলল, ভাইয়া। আমি বললাম, বল। মাহি বলল, কি করিস? আমি বললাম, এই তো বসে আছি, কিছু বলবি? মাহি বলল, না মানে ওর। আমি বললাম, আর বলতে হবে না, নাম্বার লাগবে তাই তো, বস আমার পাশে। মাহি আমার পাশে বসতে বসতে বলল, তুই বুঝলি কিভাবে নাম্বার লাগবে? আমি বললাম, তোর মুখ দেখে সব বুঝি। আর শোন, জীবনটা তোর, এজন্য ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোর আছে। এখন সত্যি করে বলতো, তুই এই বিয়েতে রাজি নাকি? আমি তো আবার কোনোভাবে তোর সাথে জোর করছি না। মাহি বলল, ভাইয়া মাইর খাবি এখন, সত্যি ওকে আমার পছন্দ হয়েছে। আর ও আমার ব্যাপারে কিছু জানে? আমি বললাম, ও তোকে বিয়ের পরে গ্রামে নিয়ে যাবে, ওখানে ওর একটা ব্যবসা আছে, তাই এত কিছুর প্রয়োজন মনে করি নাই আমি। যদি সমস্যা হয় পরে আমি দেখে নিব। মাহি বলল, সত্যি তো ভাইয়া? আমি বললাম, বলেছি তো সমস্যা হবে না, আর ও আমার ছোটবেলার বন্ধু, তুই চিন্তা করিস না। আর তোর নাম্বার ওর কাছেই আছে, সময় করে ও নিজেই তোকে কল দিবে, দেখিস। মাহি বলল, আচ্ছা তাহলে আমি যাই, তুই ঘুমা কেমন? আমি বললাম, যা। মাহি চলে গেল। সকালে টেবিলে যেতেই দেখি আম্মু নাস্তা দিচ্ছে। আমি বললাম, কি ব্যাপার আম্মু, মাহি কই? ও তো প্রতিদিন নাস্তা তৈরি করত, কিন্তু আজকে কই? আম্মু বলল, কি জানি বাবা, এখনো ঘুম থেকে ওঠে নাই, ওর রুম থেকে রাতে কথা বলার আওয়াজ শোনা গেছে। আমি বললাম, বুঝে গেছি, আর বলতে হবে না, তোমার মেয়ে ওর হবু বরের সাথে কথা বলে সময় পার করছে সারা রাত, এজন্য এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। আম্মু একটা হাসি দিয়ে বলল, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। 2 দিন পর আমি রেডি হয়ে আম্মুর গাড়িতে বসলাম। আজকে আমি পুলিশ হিসেবে জয়েন করব। ভেতরে ভেতরে একটু একটু খুশি লাগছে। আম্মু গাড়ি চালাতে চালাতে বলল, তো মিস্টার রনি, আপনার ভেতরে ফিলিংসটা কেমন? আমি বললাম, আম্মু যেখানে আমি বাহিনীর চাকরি ছেড়ে চলে এসেছি, সেখানে আবার কিসের ফিলিংস? আম্মু বলল, এত কষ্ট করে এই চাকরি আমি তোর জন্য জোগাড় করেছি, যদি উল্টাপাল্টা কাজ করিস না থানায় ঝুলিয়ে রাখবো। আমি বললাম, সে তো পরে দেখা যাবে। আম্মু বলল, এখন গাড়ি থেকে নেমে হেঁটে যা, এই একটু সামনেই থানা। আমি বললাম, কি, আমি হেঁটে যাব কেন? তুমি তাহলে কি করবে? আম্মু বলল, আমি এই থানার ওসি, আমার একটা মান সম্মান আছে না, কনস্টেবলরা দেখলে কি বলবে? ওখানে তুই একজন সাধারণ পুলিশ হয়ে কাজ করবি, সাবধান, ভুলেও আমাকে আম্মু ডাকবি না। আমি বললাম, তাহলে কি ডাকবো? আম্মু বলল, ম্যাম বলে ডাকবি, সবাই যেটা বলে ডাকে। আমি বললাম, বাহ, আম্মু থেকে এখন ম্যাডাম ডাকা লাগবে, সুন্দর তো। আম্মু বলল, এটা তো আর বাড়ি না যে আম্মু বলবি, মনে রাখবি এটা থানা, তাই আমি যা বলেছি তাই ডাকবি। আমি গাড়ি থেকে নামতে নামতে বললাম, তাহলে এখন এটাও বলো আমি তোমাকে আন্টি বলে ডাকি। আম্মু বলল, ডান্ডা দিয়ে যখন ঠান্ডা করব তখন আর এই কথা মুখে আসবে না, আমি যা বলেছি তাই শোন, মনে থাকে যেন। এই বলে আম্মু চলে গেল। আমি হেঁটে হেঁটে থানায় যেতেই একটা মেয়ে এসে বলল, আপনি কি রনি? আমি বললাম, কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন? মেয়েটা বলল, এই যে রোমিও, এটা থানা, এত প্রশ্ন এখানে চলে না, চলেন, ম্যাম আপনাকে ডাকছে। আমি মনে মনে ভাবছি, কোথায় এসে ফেসে গেলাম, এজন্যই আমি এসব চাকরি করতে চাই না। ওর কথা মানো, ওর কথা শুনো, এসব শুনতে শুনতে আমি হাঁপিয়ে যাই। আম্মুর সামনে যেতেই বলল, এই ছেলে তোমার নাম কি? আমি অবাক হয়ে বললাম, কি? আম্মু বলল, আমি বলেছি তোমার নাম কি, আর তোমার কি আজকে জয়েন হবার কথা?
আমি মন খারাপ করে বললাম, জি ম্যাম, আমার নাম রনি, আর আজকে আমার জয়েন হবার কথা। আম্মু বলল, আচ্ছা মনোযোগ দিয়ে কাজ করবে, এই ওকে ওই জায়গায় নিয়ে যাও, একটা মার্ডার কেস আছে। আমি বললাম, কি মার্ডার? পাশে থাকা মেয়েটা আমাকে বলল, চলেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন কোনো রকম ডিউটি শেষ করে বাড়িতে গেলাম। রাতে রাগে দুঃখে বাবাকে বললাম, বাবা আমি আর এই চাকরি করব না, মাহি কোথাও যাবে হয়তো। আর হঠাৎ মাহি আমার কথা শুনে দাঁড়িয়ে গেল, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন ভাইয়া, কি হয়েছে? আমি বললাম, আম্মুকে জিজ্ঞেস কর কি হয়েছে। আম্মু মুখ টিপে হাসছেন। বাবা বলল, কি হয়েছে রনি, কোনো সমস্যা? আমি বললাম, আম্মুকে ওখানে ম্যাম বলতে হয়, যাকে সারা জীবন আম্মু ডেকেছি তাকে ম্যাম কিভাবে ডাকি? আম্মু বলল, চেষ্টা করলে সব সম্ভব, ওকে বলে দাও অফিসের সব নিয়ম মেনে কাজ করতে হবে। আমি বললাম, আমিও একদিন বড় কিছু হব, তখন তুমিও আমাকে স্যার ডাকবে, দেখে নিও। আম্মু বলল, আচ্ছা সেটা তো সময়ে দেখা যাবে। মাহি বলল, তুই এখন আম্মুর সাথে ঝগড়া করবি নাকি? আমি বললাম, তোরা সবাই আমার পেছনে লেগেছিস তাই না, আমিও দেখে নিব। বাবা বলল, ও মা, আমরা আবার কি করলাম? আমি বললাম, আমার সাথে কেউ কথা বলবে না, কেউ আমার কষ্ট বুঝতে চায় না। রাগে দুঃখে রুমে চলে গেলাম। সকালে রেডি হতেই আম্মু আমাকে ডাকতে শুরু করলো, এই তোর হয়েছে, তাড়াতাড়ি আয়, সময় তো আর নেই। আমি বললাম, আম্মু তুমি চলে যাও, আমি ফোনটা খুঁজে পাচ্ছি না, কোথায় জানি রেখেছি মনে নেই। আম্মু বলল, অফিসে শুধু দেরি করে যা একবার, তোকে মজা বুঝাবো। এই কথা বলতে বলতে আম্মু চলে গেল। আমি বললাম, মাহি, এই মাহি। মাহি ওর রুম থেকে এসে বলল, কি হয়েছে ভাইয়া, তোর তো সময় হয়ে গেছে, কখন যাবি? আমি বললাম, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটা কল দে তো আমার নাম্বারে। মাহি আমার নম্বরে কল দিতেই শুনি ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি ঢুকে ফোনটা নিয়ে যে যাব তখন মাহি বলল, কি করিস এত ফোন, খেতে গেলেও ফোন? হা? আমি বললাম, আর বলিস না বোন, মান সম্মান আর থাকবে না। একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। থানায় গিয়ে দেখি সব পুলিশ একসাথে বসে বসে পরামর্শ করছে। আম্মু আমাকে দেখে বলল, আরে রনি সাহেব যে কালকে মাত্র জয়েন করলেন, আর আজকেই দেরি করে আসলেন, বিষয় কি? বউটাও আছে নাকি আপনার? এই যে দেখেন, আমার আম্মু আমার সাথেই মজা করে, তাই আমিও একটু মজা করে বললাম, ম্যাম, আমার 2টা বউ আছে, ওদের সামলাতে একটু দেরি হয়ে গেছে। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, ওহ, তাদের নাম কি? আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তা ওদের নাম কি? এই রে, এখন কি বলবো, কিছুই তো মাথায় আসছে না, কেন যে মিথ্যা বললাম। আম্মু বলল, যাক, সবাই মন দিয়ে শুনেন, আমাদের দেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনাকে আমাদের প্রোটেকশন দিতে হবে, তাই আমি একজন ইন্টেলিজেন্ট অফিসার সহ 5 জনকে বাছাই করেছি। এর মাঝে 4 জনই অন্য থানার, আর আমাদের থানা থেকে একজন যাবে। আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল, ম্যাম, সেটা কি আমি? আম্মু বলল, না তুমি না, এই ছেলে এইদিকে আসো। কথাটা আমার দিকে তাকিয়ে বলল। আমি আম্মুর কাছে যেতেই আম্মু বলল, তোমরা সবাই ওকে চিনো? সবাই এক বাক্যে বলল, চিনি ম্যাম, আমাদের থানায় কালকে জয়েন করেছে, এর বেশি কিছু জানি না। আম্মু বলল, এর বাহিরে ওর একটা পরিচয় আছে, ও আমার একমাত্র ছেলে। সবাই আম্মুর কথা শুনে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমাকে কাছে নিয়ে বলল, ও আমার আদরের ছেলে। আমি এই পরিচয় কাউকে দিতে চেয়েছিলাম না, কারণ ও তোমাদের মতোই এখানে আমার কাছে সমান, তাই আমি ওকে পরিচয় করাতে চাই নাই। আমি চেয়েছিলাম ও তোমাদের মতোই হয়ে কাজ করবে। আজকে পরিচয় করানোর একটাই কারণ, আমাদের থানা থেকে আমার ছেলে যাবে, এতে কারো আপত্তি আছে? সবাই বলল, না ম্যাম। আম্মু বলল, এখন যে যার কাজে যেতে পারে, রনি তুই এখানে থাক। সবাই চলে যাওয়ার পর আম্মু চেয়ারে বসতে বসতে বলল, আমি তোকে কেন সিলেক্ট করলাম জানিস? আমি বললাম, মাত্র কালকে জয়েন করেছি, আর তুমি আজকেই আমাকে বিপদে ফেলতে চাও? আম্মু বলল, বাসায় চল, সব বুঝিয়ে দিব। আমি বললাম, মাত্র না আসলাম। আম্মু বলল, কিছু হবে না, চল। আম্মুর সাথে বাসায় চলে গেলাম। কাপড় চেঞ্জ করে সোফায় বসলাম। মাহি বলল, কি ব্যাপার, চলে আসলা যে আম্মু? আম্মু বলল, এমনেই। আর রনি শোন। আমি বললাম, আম্মু বলো। আম্মু বলল, এখানকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে না, যাকে তুই কালকে থেকে প্রোটেকশন দিতে যাবি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি আম্মু? আম্মু বলল, যদি আমার বাসায় বউ হয়ে কোনো মেয়ে আসে, সেটা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। আমি চোখ বড় বড় করে আম্মুর দিকে তাকিয়ে আছি। মাহির মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছে না। আমি তবুও একটু ভয় কাটিয়ে বললাম, আম্মু, আমরা কই আর তিনি কই? তিনি হচ্ছে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একটু চিন্তা করে দেখো, মাটিতে বসে থেকে কি আকাশে হাত দিতে চাও? আম্মু একটা হাসি দিয়ে বলল, আমি যা বলি তাই করি, আর আমি আমার কাজে কখনো পিছুপা হই নাই, তোকেও হতে দিব না। বলেছি তো বলেছি, এখন তো বুঝলি আমি তোকে কেন সিলেক্ট করলাম। মাহি বলল, আম্মু, ভাইয়াকে মারতে চাও? শুনেছি ওনার বাবা নাকি এই শহরের সবচেয়ে বড় মাস্তান। আম্মু বলল, হুম। মাহি বলল, ভাই তুই একা মর, আমি গেলাম। আম্মুর যে মাঝে মাঝে কি হয় বুঝি না। আম্মু বলল, রনি, এর একটা কারণ আছে। আমি বললাম, বলো শুনি। তখন আম্মু বলতে শুরু করলো,
আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 6 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।